আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কদিন ধরেই আমি অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টা অধ্যাদেশ ছিল সেগুলো কিভাবে কোনটা কোনটা আইনে পরিণত হলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছিলাম, এবং কোনগুলো আইনে পরিণত হলো, কোনগুলো হলো না, কেন হলো না, এগুলো নিয়েও টুকটাক আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা আলোচনা করেছিলাম, সেটা আরেকবার আজকে একটু রিপিট করতে চাই। সেই রিপিট যেটা করতে চাই সেটা হলো, এটা একটা বড় ঘটনা বলে করতে যাচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই ঘটনার আফটার ইফেক্ট, পরবর্তী প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময় ধরে চলবে, এটা আমার ধারণা। খুব অল্প সময়ে একটা বিলকে তারা আইনে পরিণত করেছে, খুব অল্প সময়ে, তেমন দীর্ঘ কোনো আলোচনাও হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো অধ্যাদেশ করেছে, সেগুলো কোনোটাই দায় কিন্তু শেষ পর্যন্ত যেগুলো এই সরকার আইনে পরিণত করবে সেগুলোর দায় কিন্তু আর অন্তর্বর্তীকালীন সরকারের উপর থাকবে না। তারা করেছিল তাদের প্রয়োজনে, তাদের মতলব বলেন, প্রয়োজন বলেন, তারা করেছিল। কিন্তু যেই মুহূর্তে সেগুলো এই সংসদ অনুমোদন করলো, আইনে পরিণত করলো, সেই মুহূর্তে সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সংসদের উপর বর্তায়। এবং সেটা কোন সংসদ? যে সংসদে বিএনপির সদস্য সংখ্যা 2/3 বেশি। তার মানে এখানে আমি বিরোধী দলেরও কোনো দায় পরবর্তী সময়কে উচ্চারণ করবে বলে মনে করি না। আমি মনে করি পুরো দায়টা থাকবে, দায় বলেন, প্রশংসা বলেন, নিন্দা বলেন, সব থাকবে বিএনপির উপর। তারাই সংখ্যাগরিষ্ঠ, তারা ইচ্ছে করলে সব কিছু করতে পারে। তো যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে বন্ধ রাখা, এই সংক্রান্ত যে অধ্যাদেশটা ছিল, যেটা নাকি 2025 সালের মে মাসে 12 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ আকারে জারি করেছিল, সেই জিনিসটাই প্রথমে শুনেছিলাম যে কিছু সংশোধন করা হবে, পরে দেখলাম কোনো সংশোধনও হলো না, হুবহু সেটা পাশ হয়ে গেল এবারের সংসদে সর্বসম্মতিক্রমে হবে, এতে কোনো সন্দেহ ছিল না। এই কারণে যখন অধ্যাদেশটা হয় তখন ওই সরকারের উপর অধ্যাদেশ করার জন্য মূলত আন্দোলনটা করেছিল জামায়াত এবং এনসিপি। তো জামায়াত এনসিপিতে এবার আছে, আর তার সঙ্গে বিএনপি তখন মুখে মুখে না করেছিল, পরে ওই অধ্যাদেশটা পাশ হওয়ার পর তারা সরকারকে এই ব্যাপারে প্রশংসা করেছিল, অভিনন্দনও জানিয়েছিল যে আপনি একটা ভালো কাজ করেছেন। তো যে কাজটাকে তারা ভালো বলেছে ঘটনা ঘটার পর, সেটাই মূল কথা। কারণ আগে তারা কি বলেছে, আগে তাদের নেতা টাইম ম্যাগাজিনকে কি বলেছেন, ওনার দলের অন্য লোকেরা যে বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, এই যে বলেছিলেন সেগুলো কিন্তু ইম্যাটেরিয়াল। কারণ ঘটনা ঘটে যাওয়ার পর তারা সেটাকে সাপোর্ট করেছেন। এখন সেই সাপোর্টটাই যে তাদের আসলে মূল অভিব্যক্তি, মূল চিন্তা, সেটাই কিন্তু আমরা এবার দেখতে পেলাম এই বিল পাশ হওয়ার মাধ্যমে। যে তারা বললেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, এবং সেই অনুযায়ী তারা আপাতত তারা আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না যতদিন তাদের বিচার না হবে। এই হলো বেসিক ঘটনা। আমি এটার প্রতিক্রিয়াটা কী হতে পারে সেটা নিয়ে একটু কিঞ্চিত আলাপ করতে চাই। দেখুন, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা কতবার ঘটেছিল? খুব বেশিবার কি ঘটেছিল? প্রথম একবার ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন হওয়ার পর। প্রথম আমাদের সংবিধানে একটা ঘটনা ঘটানো হয়েছিল, সংবিধানে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, এবং ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কারণে অটোমেটিক্যালি বাংলাদেশের বেশ কয়েকটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সেগুলো হলো জামাতে ইসলাম, তোর মুসলিম লীগও ধর্মভিত্তিক রাজনৈতিক দল করতো, নিজামে ইসলাম, পিডিপি, এই নুরুল আমিন ছিল একজন ব্যক্তি, ওনার দল, এইগুলি কিন্তু অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গিয়েছিল প্রথমবার। তারপরে নিষিদ্ধ করলো দ্বিতীয়বার করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে। এবার সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, উনি এটা করলেন সংবিধান সংশোধনের মাধ্যমে করলেন, এবার তিনি যেহেতু সমস্ত দলকে নিষিদ্ধ করে একটা দল করলেন, বাকশাল, অতএব সব দল কিন্তু অটোমেটিক নিষিদ্ধ হয়ে গেল। সেখানে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেল, আরও যা দল ছিল, জাসদ সব নিষিদ্ধ হয়ে গেল।
এই নিষিদ্ধ দলগুলোকে আওয়ামী লীগ, এই জন্য কিন্তু আওয়ামী লীগকে বলা হয় যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইতিহাস প্রথম আওয়ামী লীগ চালু করেছিল, কথা সত্য। কিন্তু ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ সেবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিল, মাথায় রাখবেন। তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন নাকি জিয়াউর রহমান দায়িত্বে আসলেন, ক্ষমতায় আসলেন, তখন উনি বিভিন্ন প্রক্রিয়ায় ধীরে ধীরে সংবিধানে কিছু চেঞ্জ করলেন এবং এগুলো করার মাধ্যমে উনি সকল রাজনৈতিক দলকেই বিভিন্ন প্রক্রিয়া, প্রথমে ঘরোয়া রাজনীতি করো, তারপরে আস্তে আস্তে এভাবে সমস্ত দলকে উনি রেজিস্ট্রেশন দিলেন। এই রেজিস্ট্রেশনের সিস্টেম কিন্তু আগে ছিল না, এটা জিয়াউর রহমান আমলে শুরু হলো এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসলো। ওই আওয়ামী লীগ বাকশালে যারা ছিল ওই লোকগুলি কিন্তু বাকশাল তারা নিয়ে আসলো না, আওয়ামী লীগ নিয়ে আসলো। এবং এই জন্যই কিন্তু অনেকে বলেন যে বঙ্গবন্ধু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলোকে ওপেন করে দিয়েছিলেন, সেই নিষিদ্ধতা উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান কিন্তু সব দলকে এবং রেজিস্ট্রেশন দেন নাই, জাসদকে রেজিস্ট্রেশন দেন নাই। জাসদ কিন্তু তখন জিয়াউর রহমান আমলে রেজিস্ট্রেশন পায়নি। যাই হোক, সেটা অন্য আলাপ, ওই অত বিতর্কে আমি যাচ্ছি না। ট্র্যাজেডিটা হলো যে জিয়াউর রহমানকে বলা হয়ে থাকে যে উনি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলগুলোকে নতুনভাবে যাত্রা শুরু করার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়েছিলেন, সেখানে জামাতও ছিল। সেই জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের আমলে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ঘটনা আসলো। হয়তো বলবেন না দল নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কথা একই। কথা একই কারণে এই দল ইলেকশন করতে পারবে না, এই দল একটা মিটিং করতে পারবে না, এই দল তার দলের পক্ষে কেউ স্লোগান দিতে পারবে না, এই দল অনলাইনে কোনো প্রচারণা চালাতে পারবে না, এগুলো সব বেআইনি হবে। তাহলে এর চেয়ে কী আর আছে? নিষিদ্ধ হলে আর এর চেয়ে বেশি কী হতো? এই তো হতো। এটা হলো ট্র্যাজেডি। হয় ইতিহাসে এরকম হয়, কিন্তু যে পরবর্তী প্রজন্ম সেটা আরও কী করে। আমরা ভেবেছিলাম উনি দীর্ঘদিন লন্ডনে থেকে এসেছেন, আমি ওনার কাছ থেকে পার্সোনালি আমি বলি, আমি ওনার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আমার কাছে মনে হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য এটা উনি দেখে এসেছেন এবং সেটা উনি এখানে প্রয়োগ করবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার দলের যে প্রতিহিংসাপরায়ণ নেতৃত্ব যেটা আছে, সেই নেতৃত্ব ওনাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছেন। উনি ওনার ওইখান থেকে শিখে আসা শিক্ষা দ্বারা ওনার নেতৃত্বকে প্রভাবিত করতে পারেননি, উল্টোটা হয়েছে। এখন এই উল্টো রথ কতদিন চলে আমি জানি না, দেখা যাক। অথবা এমনও হতে পারে উনি যে জিনিসটা আমাদের কাছে প্রকাশ করেছেন ওইটা আসলে ওনার আসল চেহারা না, ওই আগের চেহারাটাই আসল চেহারা, আমরা জানি না। কিন্তু আমি এটাকে ভালোভাবে নেইনি। এখন আপনি বলবেন যে আমি হয়তো আওয়ামী লীগের দালাল হতে পারি, বলতে পারবেন যে ফ্যাসিবাদের দালাল। ভাই এগুলো কিছুই না। আমি যেটা চাই, আমি চাই একটা রাজনৈতিক দল যদি কোনো অন্যায় করে তার শাস্তি দেবে জনগণ। আপনি জনগণের উপর ছেড়ে দেন। আমি দেখলাম আজকে রিজভী আহমেদ বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটেছে। তো জনমতের প্রতিফলন ঘটানোর দায়িত্ব আপনি নিয়েছেন কেন? ওটা জনমত কি করতে দেন। আপনারা জনগণের কাছে কি এই এজেন্ডা নিয়ে গিয়েছিলেন? আপনাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে কোথাও আপনারা বলেছিলেন যে আপনারা নির্বাচিত হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? বলেছিলেন? বলেননি। বরঞ্চ আপনারা বহুদলীয় গণতন্ত্র স্থাপন করবেন এবং আপনার নেতার যে বক্তব্য, যেটা টাইম ম্যাগাজিনে প্রচারিত হয়েছিল, ওটাকেই জনগণ মনে করেছিল যে এটাই বিএনপি। কাজে জনমতের প্রতিফলন তো আপনারা ঘটাননি। এই যে আপনার 2/3 আসন পেয়েছেন, আপনারা কি নির্বাচন আগে বলেছেন যে আমরা নির্বাচিত হলে আমাদের 2/3 যদি আপনারা সমর্থন দেন আমরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব? বলেননি তো আপনারা। তাহলে এটা করার মাধ্যমে আপনি কী অর্জন করলেন? অনেকে বলেন যে নানা কারণ হতে পারে। ওনারা মনে করেন যে আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাইছে, এখন তারা খুব একটা নির্ঝঞ্ঝাটভাবে খুব কোনো ধরনের চ্যালেঞ্জ ছাড়া তারা একটা ক্ষমতা উপভোগ করছে এবং এই সময় যদি আওয়ামী লীগ ব্যাক করে তাহলে তো তার সামনে একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই চ্যালেঞ্জটা যাতে না আসে এই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। বাট আমি মনে করি এই যুক্তিটা ধোপে টিকবে না এই কারণে আওয়ামী লীগকে আপনি আসতে দিচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো কী হবে? আপনারা কি মনে করেন যে এই ঘটনার পরও এই লোকগুলো আপনাদেরকে ভালোবেসে ভোট দিবে? এটা ভাবেন আপনারা? আবার দেখুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি, এটা অবশ্য অতটা জোরালো যুক্তি না, কিন্তু তবু একটু বলি।
সেই যুক্তিটা হলো যে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে প্রতিবার যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় তাহলে ক্ষমতাসীন দল নির্বাচনে বিজয়ী হয় না। এটা আমরা দেখেছি 91 সাল থেকে দেখে আসছি। আগামী নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠু হয় তাহলে ওই ফর্মুলাতে সম্ভাবনা থাকে একটা যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, অন্য কোনো দল আসবে। আওয়ামী লীগ তো নাই, তাহলে কে আসবে? জামাতে ইসলাম আসবে। জামাতে ইসলামের মতো একটা দল যদি ক্ষমতায় আসে বিএনপি কী অবস্থা হতে পারে? আমি বিএনপিকে একবার খালি চিন্তা করতে বলি। আপনারা ভাবুন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে অথবা যদি জামাত ক্ষমতায় আসে, আপনার জন্য কোনটা বেশি স্বস্তিকর হবে? ভেবে নিন, সমাধান আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। আবার আরেকটা ফর্মুলা আছে, আরেকটা অপিনিয়ন কিন্তু আছে। এই অপিনিয়নটা হলো যে বোধ করি বিএনপি একটু ভয় পেয়ে গিয়েছে। ভয়টা কিসের? ভয়টা হলো যে যদি তারা আওয়ামী লীগকে ছাড় দেয়, আওয়ামী লীগকে যদি এবার না করে, এবার তারা নিষিদ্ধ না করে, এই অধ্যাদেশটা যদি তারা বাতিল করে দিত, তাহলে জামাত এবং এনসিপি তারা বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলত। বলতো তারা বলে না যে আওয়ামী লীগ বিএনপি কি একই সাপের একই বিষ, দুই সাপের একই বিষ, বলে না কে জিনিস? ওই জিনিসটা কিন্তু হতো। এই ব্যাপারটাকে বিএনপি ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, হয়তো পরবর্তী সময়ে সুবিধাজনক কোনো এক সময় আবার এটা তারা উঠিয়ে নেবে, এরকম একটা অপিনিয়ন কিন্তু আছে। যদি এটা হয় সেটাকেও আমি খুব একটা গ্রহণযোগ্য মনে করি না। এই একই ফর্মুলায় তারা কিন্তু নির্বাচনের আগে ওই যখন হলো, সংস্কার হলো, সনদ হলো, তারপর হা ভোট না ভোট হলো, তারা কিন্তু ইচ্ছার বিরুদ্ধে এমন অনেক কাজ করেছে যার জন্য তাদের এখন কথা শুনতে হচ্ছে। তো এটা যদি হতো তাহলে বরঞ্চ তারা যদি জামাত এনসিপি তারা কথা বলতে বটে, কিন্তু তারা কিন্তু পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের পেয়ে যেত, কিন্তু সেটা তারা রিস্ক নেয়নি। এবং আরেকটা অপিনিয়ন যেটা বিএনপি কেউ বলছেন যে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেই স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে হয়তো তারা একটা বেকায়দায় পড়বে, এই জন্য তারা আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ রেখেছে। হয়তো স্থানীয় সরকারের পরে তারা আবার হয়তো অন্য কিছু করতে পারে, এটা হতে পারে। বাট এটাও আমার জন্য মনে হয় না খুব একটা সুবিধা হবে। কারণ আমার কেন যেন মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, যদি এই দুটো উপনির্বাচনের মতো না হয়, যদি শেরপুরের মতো না হয়, তাহলে আওয়ামী লীগের ভোট কিন্তু উল্টা দিকে যেতে পারে ভাই, বড় বেকায়দায় পড়তে পারেন। যা হোক, এগুলি আপনারা দেখবেন, দেখার পরে হয়তো মোটামুটি ধারণা করতে পারবেন আসলে কোন দিকে যাচ্ছে। আমি আলোচনাটা শেষ করব সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি বিবিসিতে একটা রিপোর্ট পড়লাম ওনার, মিস্টার শাহাদিন মালিক, ওনার একটা বক্তব্য দিয়ে তিনি যে জিনিসটা বলেছেন সেটা হলো, আমি আপনাদের পড়ে শুনে, উনি বলেছেন বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। একটা দলের নেতাকর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতেও অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। এটা কিন্তু ওনার বক্তব্য। এবং ওনার আরও একটা বক্তব্য হলো যে আওয়ামী লীগের হাতে বিএনপি নির্যাতিত হয়েছে, এখন কেউ যদি মনে করে বিএনপিও প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নিয়েছে তাহলে তাকে দোষ দেওয়া যাবে না। আমার মনে হয় বিএনপি নেতারা, আমি আরও অনেক উদাহরণ দিতে পারতাম, আপাতত এ পর্যন্ত থাক। আমি আশা করি বিএনপি নেতৃবৃন্দ ডক্টর শাহাদিন মালিকের এই মন্তব্যগুলো একটু মাথায় রাখবেন। প্রিয় দর্শক, কি হবে আমরা আগামীতে দেখতে পাবো যদি ততদিন বেঁচে থাকি।